রাত ৩টা বেজে ২৬। নাসিরদের বাড়ি এখন ঘুমন্ত পুরীর সমান। বসত ভর্তি লোকজন। সৈয়দ পরিবারের সকলেই তো আজ রয়ে গেছেন এখানে। ঝড় বৃষ্টি থেমেছে আনুমানিক রাত ২টোর দিকে, তাই আর তাদের ফিরে যাওয়া হয়নি। ঘুমানোর বেলায় ইউষার সিট পড়েছে আইরিনের কামরায়। এ নিয়ে অবশ্য আইরিনের অসুবিধা কিছু নেই। তুষির সাথে সম্পর্ক আদায় কাজকলায় হলেও ইউষার সাথে শুরু থেকেই ভালো। ঘরের দরজা এখন বন্ধ, কোথাও কোনো আলো নেই। বৃষ্টি না থাকলেও রাস্তায় তখনও চপ চপ করছে ড্রেনের জল। বরফের মতো ঠান্ডা বাতাস বইছে বাইরে। আইরিন ঘুমোচ্ছে, সারা ঘরে ওর ভারী নিঃশ্বাসের আওয়াজ, কিন্তু ঘুম নেই ইউষার। এমন নিকষকালো ভুতুড়ে রাতেও চুপ করে জানালার পাশে বসে আছে সে। অন্যমনস্ক উদাস নয়নজোড়া থাই গ্লাস ভেদ করে পড়ে আছে বাইরে। ইউষা ভাবনায় বোধ। কি ভাবছিল? হয়তো ওর প্রিয় অয়ন ভাইয়ের কথাই। কিন্তু সেই ভাবনায় যে শুধুই বিষাদ। এখানে কোনো আনন্দ নেই, তৃপ্তি নেই, কেবল বুক ভরা বিদঘুটে বিরহ ছাড়া। দেখতে দেখতে ইউষার চোখ ফেটে গাল ছুঁয়ে একটা তপ্ত ধারা নেমে গেল গলায়। ইউষা মোছার ব্যস্ততা দেখালো না, বরং মাথা ঠেকালো বন্ধ জানালার সাথে। জীবনের নাম যদি আফসোস হয়, আফসোসের আরেক নাম ভালোবাসা। এখানে সবচেয়ে আশ্চর্য রকম আফসোস হচ্ছে, কেন ভালোবাসলাম, কাকে ভালোবাসলাম, কিভাবে ভালোবাসলাম। আর এরপরের আফসোস, এখন ভুলবো কি করে, আবার নিজেকে আগের মতো করব কি করে, নিজের এই ব্যর্থ প্রেমে দগ্ধ হৃদয়টাকে সরাবো কি করে। ইউষা মরণ শ্বাস ফেলল। আজ অয়ন যেভাবে বেরিয়ে গেল, একবারও ফিরল না, তাকালো না, কথাও বলল না। তাতেই যেন পরিষ্কার বোঝা যায় মানুষটা ওকে অবজ্ঞার যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কোনোদিন ওদের সম্পর্ক আগের মতো হবে না। এর চেয়ে অয়ন ভাই এসব না জানলেই ভালো হতো। এখন ইউষা নিজের মনের রাশ টানবে কি করে? একবার ভেঙে গুড়িয়ে গেলে ওঠা যত কঠিন, পরের বার ভেঙে গেলে উঠে আসা ততটাই অসম্ভব জীবনে। একজন আমাকে নিজের অজান্তেই ভালোবাসে না, এই কথা মেনে নেওয়া যায়, কিন্তু সে সব জেনে শুনেও আমাকে ভালোবাসলো না, এটা মানা তো দূর। ভাবতে গেলেও অবজ্ঞার প্রহারে শরীর ছিন্ন হয়ে যায়। রাতের নিস্তব্ধ বাতাস ছুঁয়ে ফোনে হঠাৎ ক্রিং করে শব্দ বেজে উঠল। ইউষার ধ্যান ছুটল সহসা, তাকালো পাশ ফিরে। টেবিলে রাখা ফোনটার স্ক্রিন জ্বলছে, ওপরে ভেসে আছে মেসেজ। ঘুমাসনি? ইউষা কিছুক্ষণ থমকে চেয়ে রইল ওই লেখার দিকে, পরপর ধরফর করে হাতে তুলল ফোনটা। অয়ন ভাই মেসেজ পাঠিয়েছে? অয়ন ভাই? প্রথম দফায় ওর যেন বিশ্বাসই হলো না। কেন হলো না? হয়তো এখন সম্পর্কটা এমন দোলাচল অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে। ইউষা ব্যস্ত হাতে কিছু লিখে পাঠাতেই চেয়েছিল, জিজ্ঞেস করতে চাইল মানুষটার ব্যাপারে, কিন্তু হাতের আঙ্গুলগুলো সঙ্গ দিতে নারাজ। উত্তালতায় ঠকঠক করে কাঁপছিল ওরা। ওইভাবেই কি থেকে কোথায় লেগে কল চলে গেল। ইউষা জিভ কাটে, ত্রস্ত, লাইন কাটতে চেয়েও পারল না। পূর্বেই রিসিভ করলো অয়ন। ট্রেনের ঝকঝক শব্দের সঙ্গে তার শান্ত স্বর ছুটে এলো সাথে। বল ইউষা। ইউষা চোখ বুজে নেয়, কান থেকে নামিয়ে এনে বুকের সাথে চেপে ধরে ফোনটা। শ্বাস টানে দুপল, আবার কানে ধরে শুধায়, অয়ন ভাই, এখনো ট্রেনে তুমি? হ্যাঁ, সকালে পৌঁছাবো। ইউষা মৃদু কণ্ঠে বলল। তুমি কি করে বুঝলে আমি ঘুমাইনি? জানি না, মনে হচ্ছিল। ইউষার একটু সুখ লাগলো এতে। অয়ন ভাই আন্দাজ করেছেন ওকে নিয়ে। যাক, তাহলে অন্তত একবার হলেও ভাবছিল ওকে। জিজ্ঞেস করলো, কবে ফিরবে তুমি? পরশু। তারপর একছটা নীরবতা। ইউষা জিভে ঠোঁট ভেজায়, কি বলবে বুঝতে পারে না। অয়ন ভাইও তো বলছে না কিছু। শেষমেশ ডাকলো আবার, অয়ন ভাই। সঙ্গে সঙ্গে উত্তর এলো, বল। তুমি কি আমার উপর রেগে আছো? কেন? না মানে, কাল থেকে কথা বলছিলে না, বুঝতে পারছিলাম না কি বলবো। সত্যি? রাগ করে থাকলে বলতে পারো। অয়ন হাসলো বোধহয়, বলল, রাগের কি আছে? কাউকে ভালোবাসা কি অপরাধ? আমি ভেবেছি তুমি বোধহয় সব জানার পর। অয়ন কথা কেড়ে নিল, আমি অমন নই, অমন হতেও চাই না। প্রত্যেকটা মানুষের একটা মন আছে, মনের নিজস্বতা আছে, সেই মনের সিদ্ধান্ত আছে, কিন্তু এমন মন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোই আবার অন্যের মন বুঝতে চায় না।
অন্যের বেলায় সবাই কেমন বিচারক হয়ে ওঠে। ওরা ঠিক করে দিতে চায় আমরা কাকে ভালোবাসবো কাকে বাসবো না। ওরা বলবে, প্রশ্ন তুলবে, বিচার করবে, ও কেন অমুককে ভালোবাসলো, কেন তমুককে ভালোবাসলো না। আসলে এই ধরনের কথা যারা বলে, হয় ওরা কখনো ভালোবাসেনি, না হয় ওরা ভালোবাসতেই জানে না। ভালোবাসা নিজের ইচ্ছেতে হয় না। আমি চাইলেই যেমন যে কাউকে ভালোবাসতে পারবো না, তেমনি আমাকে কেউ ভালোবাসুক সেটা আটকাতেও পারবো না। ভালোবাসা অনুভূতির খেলা, ব্যাস হয়ে যায়। যেমন আমার হয়েছিল তুষির প্রতি, আর তোর হলো আমার প্রতি। ইউষার চোখ টলমল করে উঠল। অয়ন দীর্ঘশ্বাস ফেলল এই পাশে। তার কণ্ঠ ঠান্ডা সাবলীল, অথচ যেন বিশদ বেদনা মিশে। হঠাৎ বলল, ইনস্টায় আইরিনের ছবি দেখলাম, বিয়েতে তো সবার যাওয়ার কথা, তাহলে তুষি আর ভাইয়া নেই কেন? ইউষা জানতো এই প্রশ্নটা ও শুনবে, উত্তর দিল বিলম্বহীন। ভাইয়া ব্যস্ত ছিল, বলেছিল দেরি হবে। তুষিও ভাইয়াকে ছাড়া আসতে চায়নি বলে ওকে রেখে এসেছিলাম, কিন্তু আমরা যখন রাস্তায় তখনই বৃষ্টি শুরু হলো, তাই বৃষ্টির মধ্যে ওরা আর আসতে পারেনি বলতে তোরা কি বাড়ি ফিরিসনি? না, আমরা সবাই আইরিন আপুদের এখানে। অয়নের কণ্ঠ নিস্তেজ হয়ে এলো। ওরা তাহলে বাড়িতে একা? ওপাশে আবারও থমথমে নীরবতা নামলো। অয়নের মুখে ঘুটঘুটে অন্ধকারটা কি বুঝে ফেললো ইউষা। কেমন রয়ে শুয়ে শুধালো, তোমার খারাপ লাগছে অয়ন ভাই? কেন? তুষির কথা ভেবে? যদি বলি হ্যাঁ, কষ্ট পাবি না? না। কেন পাবি না? ইউষা কাষ্ঠ হেসে বলল, একই জায়গায় বারবার ক্ষত হলে জায়গাটা পচে যায়, পচার জায়গায় কি নতুন করে রক্ত ঝরে বলো? অয়নের চোখ মুখ থমকে গেল। ঢোক গিলে বলল, আমি না জেনেই তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম। না। ইউষা, কেন আগে বলিসনি? ইউষার কণ্ঠ ধরে এলো। বললে কি হতো? হয়তো তোকেই ভালোবাসতাম। ইউষার বুকে কামড় পড়ল। ফুপিয়ে ওঠা কান্নার তোর আটকাতে মুখ চেপে ধরল সে। অয়ন ওই কান্না শুনতে পারল না। হাঁসফাঁস করে লাইন কেটে দিল। ব্যস্ত হাতে ট্রেনের জানালা টেনে তুলল উপরে। কিছুক্ষণ শ্বাস নিল মুক্ত হাওয়ায়। ট্রেন যাচ্ছে কোনো জঙ্গল পেরিয়ে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অয়ন কিভাবে যেন দেখছিল ইউষা কাঁদছে, যে হাহাকারে জর্জরিত হয়ে মরে গেছে ও, তাতে এখন নতুন করে মরছে মেয়েটাও। ভোরের আলো এখনো ফোটেনি, আজান দিয়েছে মাত্র। সব নিশ্চুপ। স্বার্থর ঘুমটা ছুটে গেল তখনই। চোখ মেলে চাইল ও, সোজাসুজি মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটা দেখে আবার তাকালো চারিপাশে। একটা নিত্য নৈমিত্তিক সকাল নিয়ে তো আর অত মাথা ঘামানোর কিছু নেই। স্বার্থ উঠে বসতে গেল, চমকে উঠল তখনই। মেঝেতে পড়ে থাকা জামা কাপড় দেখে চোখ গুটিয়ে গেল অল্প। চকিতে পাশ ফিরল স্বার্থ। তুষি মরার মতো পড়ে আছে, ফর্সা গায়ে একটা সুতো অবধি নেই। স্বার্থর মাথা ফাঁকা হয়ে যায়। তাড়াহুড়ো করে কম্বল দিয়ে ঢেকে দেয় ওকে। কপাল কুঁচকে চোখের পাতা ঝাপটানোর পরপরই ঠোঁট কামড়ে হাসলো ছেলেটা। বুঝতে পারলো কাল কত কি ঘটে গেছে। ঘাট ডলতে ডলতে হাসিটা বাড়ল স্বার্থর। হঠাৎ সতর্ক চোখে চাইল তুষির দিকে। কোনোভাবে মেয়েটাকে জোর করেনি তো? সম্মতিতে হয়েছিল এসব? স্বার্থর চিন্তা হলো, যদি জোর করে চোরটা যা তেরা। ও জিভে ঠোঁট ভিজিয়ে এগিয়ে এলো একটু। তুষির কানের কাছে ঠোঁট নামিয়ে আস্তে করে ডাকলো, তুষি। মেয়েটা জবাব দিল না, নড়লও না একটু। পড়ে রইল নিথরের মতো। স্বার্থর ভ্রুকুটি প্রগাঢ় হয়, বুক শুকিয়ে গেল এবার। ফার্স্ট ইন্টিমেসিতে মেয়েদের অনেক কমপ্লিকেশন হয় না? তেমন কিছু হলো কি? ও উদ্বিগ্ন হয়ে ডাকলো, তুষি, এই তুষি, এই মেয়ে। তুষি এবারেও জবাব দেয় না, বিছানায় মিশে থাকে। স্বার্থর চোখ মুখ বসে গেল। বিশ্রামহীন ডাকলো, তুষি শুনছো? এই তুষি। অনেকক্ষণ পর উত্তর এলো, খুব আস্তে বলল, তুমি তুমি ঠিক আছো? তন্দ্রায় জুবুথুবু। তুষি বিরক্ত হলো। চোখ বুজে কপাল কুঁচকে অসূচক শব্দ করে বলল, আরে ঘুমাচ্ছি আমি, এত ডাকছেন কেন? স্বার্থ নির্বোধ বনে চেয়ে রইল কিছুক্ষণ। ধমকে বলল, ওঠো, এই চোর। সহসা আতকে চাইল তুষি। ভোরকে বলল, কি কি হয়েছে? স্বার্থ নাক ফুলিয়ে বলল, এভাবে কেউ ঘুমায়? সাড়া দিচ্ছিলে না কেন? তুষির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। মুখটা ছেয়ে গেল লজ্জার তোরে। মিনমিন করে বলল, রাতভর অত্যাচার করেছেন, ঘুমিয়েছি আমি? স্বার্থর গোছানো কপাল ছড়িয়ে গেল দুপাশে। দুষ্টু হেসে ভ্রু নাচালো। আচ্ছা, কি করেছি? তুষি লজ্জায় তাকাতে পারছিল না। এদিক ওদিক চেয়ে চেয়ে বলল, আমি জানি না। তাহলে কে জানে? আপনি জানেন। আমার কিছু মনে নেই। কি হয়েছিল? কি হবে? কিছু হয়নি। তাহলে গায়ে এসব দাগ কিসের দেখি? স্বার্থ চাদর টানতে গেলে খামচে নিজের মুঠো
মুঠোয় ধরে রাখলো তুষি। আর্তনাদ করলো মিহিস্বরে, কি করছেন? তাহলে বলো কি হয়েছিল রাতে? আপনার জ্বর হয়েছিল, তারপর? আমি জানি না। তুষির ছটফটে চেহারা, অস্থির কুণ্ঠিত চাহনি দেখে গালের ভেতর জিভ ঠেলে হাসলো মানুষটা। নিজেই বলল, আমার সত্যি কিছু মনে নেই। ভালো হয়েছে। হয়নি। প্রথমবার বউয়ের এত কাছাকাছি গিয়েছি, ভুলে যাওয়াটা কেমন না? তুষি অতিষ্ঠ চোখে চাইল। তো এখন? স্বার্থর চোখে মুখে প্রদীপ্ত কামনা, মাদকতায় কণ্ঠ খাদে নামিয়ে বলল, তো এখন আরেকবার বিকট চোখে চাইল তুষি। আজকে মাথা নাড়ল দুপাশে। না না, আমার ভালো লাগছে না শরীরটা। স্বার্থ তো কথা শোনার মানুষ নয়, শুনলও না, বরং ওই পাতলা চাদর সরিয়ে নিজের বলিষ্ঠ শরীর তুষির উষ্ণতায় গলিয়ে দিল নিমিষে। তুরন্ত কথা থেমে গেল মেয়েটার। নিঃশ্বাস গলায় বেঁধে যাওয়ার মতো হতভম্ব চোখে চাইল তুষি। তক্ষুনি ওর নাকের ডগায় নাক ঘষল স্বার্থ। ঠোঁটের নরম ত্বকে দানবীয় এক কামড়ের মাঝে ফিসফিসিয়ে বলল, am going to destroy you again, babe. এখন সকাল 10:30 বাজে। একটা লম্বা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়েছে স্বার্থ। বেরিয়ে এসে দেখলো পা থেকে মাথা অবধি কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে তুষি। এবার আর মেয়েটাকে বিরক্ত করতে চাইলো না। ধকল একটু বেশি গিয়েছে বোধহয়। স্বার্থ সোজা বাইরে এলো। নিচে নেমে দেখলো আসমা রুটি বেলছে, মুখটা শুকনো। ও দরজায় দাঁড়াতেই তাকালো মেয়েটা। অমনি উদ্বেগ নিয়ে বলল, ভাইজান আপনি আইছেন? স্বার্থ কিছু থতমত খেয়ে বলল, কি হয়েছে? ভাইজান খালাম্মায় আইলে হুজুর ডাইকা আইনেন। এই বাড়ির অবস্থা কিন্তু ভালো না। আমি সকালে আইয়া দেহি সারা বাড়ির থালাবাড়ি পইরা রইছে, আবার গোস্ত বাইর করা। এইডি জিনের কামনা কন? বদজিনেই তো কাঁচা গোস্ত খায়। স্বার্থ ভ্রুয়ের মাঝখানে দু আঙ্গুল ডলতে ডলতে বিড়বিড় করলো, এই মেয়ে এখন জিন থেকে মুভ অন করতে পারেনি। তারপর একটু চুপ থেকে বলল, শোনো, এক কাজ করো, এক গ্লাস গরম দুধ আর দুটো ডিম সেদ্ধ আমার ঘরে দিয়ে যাও। ফের যেতে নিয়েও বলল, না থাক, হয়ে গেলে ডেকো, আমি এসে নিয়ে যাব। আচ্ছা, তয় ভাইজান জিনের ব্যাপারটা? স্বার্থ এর উত্তর দিল না। সিঁড়িতে উঠে গেল। আসমা দীর্ঘশ্বাস ফেলে বলল, কথাটা গায়ে লাগাইল না। লাগাইব কে? জিন তো আমারই আগে খাইব। আমারে খাইলে তাগো কি? আমি আবিয়া তো মাইয়া, আমার উপরেই তো নজর দিব। হ্যার উপরে দিয়া তো কিছু যাইব না। হ্যারে দেখলে উল্টায় জিনে ডরাইব। যত জ্বালা আমাগো। স্বার্থ যেতে যেতে সাইফুলকে কল দিয়েছে, কখন আসবে জানতে। সাইফুল বললেন সবে নাস্তা খেতে বসছেন সকলে। এরপর তৈরি হয়ে বের হতে যতটা সময়, কথা শেষ হলো অল্পে। ঘরে ঢুকলো স্বার্থ, দেখলো তুষি এখনো ওই একই রকম পড়ে আছে খাটে। কম্বলও নড়েনি এক চুল। বাইরে ঠান্ডা, এসিও চলছে। শীত করছে ভেবে তাপমাত্রা একটু বাড়িয়ে দিল ও। কাছে গিয়ে বসলো। এরপর মোলায়েম স্বরে ডাকলো, তুষি। তুষি জবাব দিল নিগুড়ো গলায়, যে জি। কণ্ঠস্বর কেমন যেন লাগলো স্বার্থর। চট করে সরিয়ে আনলো কাঁথাটা। গালে হাত রাখতেই দেখলো পুড়ে যাচ্ছে শরীর। ও গড, তোমার তো জ্বর এসেছে। তুষি অবসন্ন চোখ মেলে চেয়ে থাকে। স্বার্থ ছটফটিয়ে বলল, এনি আদার্স কমপ্লিকেশন? আর কোনো সমস্যা হচ্ছে? চোখ মুখ এমন লাগছে কেন? পেটে খুব ব্যথা করছে, সারা শরীর ব্যথা, নড়তে পারছি না। বলতে বলতে গুঙিয়ে উঠল মেয়েটা। স্বার্থর মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো। আরো বেশি উদ্বেল হয়ে বলল, এত খারাপ অবস্থা তো আমাকে বলবে না? আটকাবে না তখন? বলতে তো চাইছিলাম, আপনি শুনলেন কই? কিছু বলার আগে আমার দফা রফা হয়ে গেল। স্বার্থ উদ্ভ্রান্তের ন্যায় ফোন হাতে তুলল। আমি ডাক্তার ডাকছি। তুষি ব্যস্ত গলায় বলল, না না, মাথা খারাপ। ডাক্তার এলে আসমা কি ভাববে? আর বাড়ির সবাইও যে কোনো সময় চলে আসবে, তখন শুনবে না এসব? ডাকবেন না, অনুরোধ। তাই বলে তো রিস্ক নেওয়া যাবে না। এসব কথা আগে মনে ছিল না আপনার? আমার শুকনো মুখটা দেখেও মায়া করলেন না? রাতে অত ঝড়, সকালে বন্যা, জীবনের ওপর দিয়ে সুনামি তো যাবেই। স্বার্থ চুপ করে কপাল কুঁচকে ভাবছিল কি করবে। ভালোবাসার ডোজ ওভার হওয়ায় মেয়ে অসুস্থ, বিষয়টা জানাজানি হলে খুবই ঝামেলা। যদিও ওর কিছু হবে না, কিন্তু লজ্জায় পড়বে তুষি। শেষে বলল, আচ্ছা তাহলে হসপিটালে যাই। তুষি মাথা নাড়ল, যাবে না। তুষি, তোমাকে এভাবে ফেলে রাখা যাবে না। আমি
পারবো না সেটা। এমন কোনো হসপিটালে যাই যেখানে আমাদের কেউ চেনে না, তাহলে হবে? তুষি চোখ নাড়িয়ে ভাবলো একটু, রাজি হলো শেষে। স্বার্থ দরজা চাপিয়ে ফিরে এলো, দুবাহুতে তুললো ওই চাদরে পেঁচানো শরীরটা। তুষি একটু কুকিয়ে উঠতেই খারাপ লাগলো ওর। আদরে আহ্লাদে চুইয়ে পড়লো গলার স্বর, বলল, ঠিক হয়ে যাবে বাবু, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমার আরেকটু কন্ট্রোল রাখা উচিত ছিল। উবার ডাকা হয়েছে। স্বার্থ তুষিকে নিয়ে গাড়িতে বসতেই হাই হাই করে ছুটে এলো আসমা। জিজ্ঞেস করলো হন্তদন্ত ভঙ্গিতে, ভাইজান আপনারা কই যান? আফার কি হইছে? নাস্তা খাইবেন না? কিছু হয়নি। তাহলে আফায় কাতরাইতেছে কে? মাথা ব্যথা করছে। আল্লাহ, এত ব্যথা? কত ব্যথা না জানি করে আফার, নাইলে এই রকমের কোথায় মাইনসে। তুমি যাও এখন। আসমা কাচুমাচু করে একবার বাড়ির দিকে দেখলো, উসখুসিয়ে বলল, ভাইজান কখন আইবেন? কেন? জিনে যদি আমারে কিছু করে? স্বার্থ বিরক্ত শ্বাস ফেললো। কিছু করবে না, আব্বাস আছে আর দারোয়ানও আছে, তোমার তো ফোনও আছে, সমস্যা হলে কল করবে। আর তাছাড়া একটু পরেই সবাই চলে আসবে বাড়িতে। তাইলে ভাই? বাকিটা আর বলতে পারলো না বেচারি। স্বার্থ ব্যস্ত হাতে ড্রাইভারের সিটে টোকা দিতেই গাড়িতে টান দিলেন তিনি। আসমা এবারেও মন খারাপ করলো, ঠোঁট ফুলিয়ে ফিরে গেল ভেতরে। উত্তরা থেকে বেশ দূরের হাসপাতাল এটা। তুষি মেয়ে ডাক্তার ছাড়া দেখাবেই না, গাইনি ছিলেন না এখানে, কল দিয়ে আনাতে হলো। ওপিডি চেক আপের জন্য ভেতরে নিয়ে যেতেই কল বাজলো স্বার্থর। সাইফুলের ফোন রিসিভ করতেই বলল, তোরা কোথায় রে স্বার্থ? আসমা বলল, তুষির নাকি অনেক মাথা ব্যথা, ওই আর কি। কখন ফিরবি? ওষুধ খেয়েছে ও? হুম, আমি ওকে নিয়ে একটু দূরে যাচ্ছি, কাল ফিরবো, এসে কথা হবে, রাখি। স্বার্থ ফোন রেখে বুক ফুলিয়ে শ্বাস ফেললো। মানুষ বিয়ে করে, বাসর করে, কেউ টেরও পায় না, আর ওকে ডিরেক্ট হাসপাতালে আসতে হলো। তক্ষুনি ছুটতে ছুটতে হাজির হলো জামিল। অদূর থেকে দেখলো স্বার্থ কপালের ঘাম মুছছে, পায়ের গতি আরো বাড়িয়ে দৌড়ে এসে দাঁড়ালো পাশে। হাঁপাতে হাঁপাতে বলল, স্বার্থ এখানে ডাকলি কেন? সব কি ঠিক আছে? তুষি তুষি ঠিক আছে তো? হুম, তাহলে হসপিটাল কেন ভাই? জ্বর এসেছে একটু। জামিল কিছু বলার আগেই পেছনের দরজা থেকে নারী চিকিৎসক বেরিয়ে এলেন, শুধালেন চোখের চশমা ঠেলে। পেশেন্টের হাজবেন্ডকে ঘুরে চাইল স্বার্থ। আমি? আরে আপনি? আপনি এএসপি স্বার্থ আবরার না, রেপিস্ট রোহান কেসে যে? হ্যাঁ। উনি তাহলে আপনার স্ত্রী? আচ্ছা, একটু এদিকে আসুন। স্বার্থ একবার জামিলের দিকে চেয়ে এগোলো। ভদ্রমহিলা ওকে কেবিনে নিয়ে গেলেন। বসতে বললেও স্বার্থ বসলো না। উনিই বললেন, এটা কি ওনার ফার্স্ট টাইম নাকি এর আগেও অসুস্থ হয়েছে? আপনার স্ত্রী তো লজ্জায় কিছু বলছেই না। যাই জিজ্ঞেস করছি বলছে আপনার থেকে শুনতে। স্বার্থ মেঝেতে চেয়ে ঠোঁট কামড়ালো। জামিলের সামনেই কথাটা তুলতে হলো এর। ভদ্রমহিলা ফের শুধালেন, মেয়ের তো বয়স কম মনে হচ্ছে, 20+। আচ্ছা, কিন্তু তবুও আপনার আরেকটু সতর্ক থাকা প্রয়োজন ছিল অফিসার। ফার্স্ট টাইম এত ডেসপারেট না হওয়াই উচিত। তাও কপাল ভালো, ব্লিডিং হয়নি। যাকগে, আমি ওষুধ লিখে দিচ্ছি, সাথে তলপেটে গরম পানির স্যাকটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, মাস্ট গ্যাপ রাখবেন 2-1 দিন। স্বার্থর চোখ আশেপাশে, ওভাবেই জিজ্ঞেস করলো, ও এখন ঠিক আছে? জ্বর আছে, বাকি ব্যথার জন্য তো মেডিসিন দিলামই, পাশাপাশি আপনিও খেয়াল রাখবেন। স্বার্থ বেরিয়ে এলো। অস্বস্তিতে চুরমার হয়ে গেল সে। 2 আঙ্গুলে কপাল চুলকাতে চুলকাতে এদিক ওদিক দেখছিল। জামিল বাইরে দাঁড়িয়ে যে চালাক, ঠিক বুঝে যাবে ও জানে। তবে এখনো ওর সারা শব্দ না পেয়ে তাকালো আর চোখে। ঠোঁটে হাত দিয়ে মিটিমিটি হাসতে হাসতে পাশে এসে দাঁড়ালো জামিল। স্বার্থ পুরুষরে বলল, হাসার কি আছে? তুষির জ্বর হয়েছে তাই না? জ্বর হলে কথা বলতে আলাদা ডাকলো কেন? তুই হাসি থামা। জামিল চেষ্টা করছিল কিন্তু পারল না। হু হা করে হেসে উঠল। ওর কাঁধ চাপড়ে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই শের। প্রথম রাতে বিড়াল মারতে হয় বলে ডিরেক্ট হসপিটালে? স্বার্থ প্রসঙ্গ কাটাতে বলল, তোর ফ্ল্যাটের চাবিটা দে। ফ্ল্যাটের? কেন, বাড়ি যাবি না? স্বার্থ রেগেমেগে বলল, গিয়ে কি দেখাবো সবাইকে? যখন জিজ্ঞেস করবে ওর কি হয়েছে কি বলবো? আমি বেশি এগ্রেসিভ হয়ে যাওয়ায় নিতে পারেনি? জামিল ফের শব্দ করে হেসেও 2 আঙ্গুলে নিজের ঠোঁট চেপে ধরল। স্বার্থ ফুসলো কপাল কুঁচকে, চাবি দিবি নাকি হোটেলে উঠবো? মায়ের চিনিস?
এক কাজ কর, ফ্ল্যাট ছাড়, বহুদূর ভাই। তোরা আমার বাসায় চল। ছোট মামা ব্যাচেলার ট্যুর দিতে গিয়েছে, আর নানু তো বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে প্যারা নেই। শিওর? 100%। তুষির একটা স্যালাইন শেষ করে রওনা দিতে হয়েছে। জামিল গাড়ি চালাচ্ছিল। তুষিকে কোলে শুইয়ে পেছনে বসেছে স্বার্থ। মেয়েটা ঘুমোচ্ছে এখনো, চোখে মুখে কি ক্লান্তি, যেন কত রাত ঘুমায় না। স্বার্থ ঘুমন্ত মেয়েটার পানে তন্ময় হয়ে চেয়ে থাকে, হাত বোলায় চুলে। জামিল হঠাৎ বলল, তুষির জন্য খুব মায়া হচ্ছে। কি ব্যাপারে? এমন ফুলের মতো মেয়েটা শেষে এক জলদস্যুর হাতে পড়ল। এখন যদি পেছন থেকে তোর গলা চেপে ধরি কেমন হবে? খুব খারাপ। তাহলে চুপ করে গাড়ি চালা। জামিলদের বাসা ফাঁকাই প্রায়। বড় মামা মামি কিছুদিন আগেই অস্ট্রেলিয়া গেলেন। ছোট মামা তো ব্যাচেলার ট্যুর নিয়ে ব্যস্ত। নানু বুড়ো মানুষ, সারাদিন নামাজ তসবি নিয়ে থাকেন। এই সময়েও কামরায় ছিলেন তিনি। জামিল সোজা ওদের নিয়ে একটা শোবার ঘরে ঢুকলো, বলল, তোরা এখানে থাক, নানু বের হলে আমি ওনাকে যা বলার বলবো। গুরুতর চোখে চাইলো স্বার্থ। কি বলবি? আরে ভাই, ওসব বলবো না, রিল্যাক্স। স্বার্থ তুষিকে বিছানায় শোয়ালো ও বলল, তাহলে আমি বের হই, নাস্তা দিতে বলি। খাসনি তো মনে হয়। তুষি উঠুক। আচ্ছা, আপাতত কফি দিতে বলি। জামিল বেরিয়ে যেতেই চোখ মেলে চাইল তুষি। মিনমিনিয়ে বলল, ইস, জামিল ভাই কি ভাবলেন? স্বার্থ দরজা থেকে নজর ফেরালো, অবাক হয়ে বলল, তুমি জেগেছিলে? ব্যথা কমেছে? স্বার্থ ওর গায়ে কপালে হাত ছোঁয়ালো আরেকবার। জ্বর নামছে। তুষি খেয়াল করলো স্বামীর আলোহীন চেহারা, বলল, আপনার আবার কি হলো? বেশি বেশি হয়ে গেছিল তাই না? তুষির শুষ্ক মুখশ্রী কুণ্ঠায় নুয়ে গেল অমনি। ঠোঁট টিপে চিবুক নামিয়ে বলল, মোটেই না। স্বার্থ ভ্রু নাচে, মোটেই না? আচ্ছা, দরজাটা তাহলে বন্ধ করে আসি। ও উঠতে নিলেই তুরন্ত হাত টেনে ধরল তুষি। মেয়ের চোখ ভর্তি আতঙ্ক দেখে নিঃশব্দে হেসে ফেলল স্বার্থ। কাছে বসলো, ঝুঁকে গিয়ে নিজের চওড়া বুকের সাথে পেঁচিয়ে ধরল শরীরটা। স্বামীর বুকে আজ প্রশান্তি নিয়ে মাথা রাখল তুষি। মিশে রইল, মন ভরে শ্বাস নিল শুধু। এই নিঃশ্বাসে আর দূরত্ব নেই, বরং শান্তি ছিল, স্বস্তি ছিল, ছিল কাছে আসার মৌসুমে দুজনের হারিয়ে যাওয়ার গল্প।